দর্শক সকলকে স্বাগত মোহনার নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায় সাম্প্রতিক নানা প্রসঙ্গের আমরা বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ বাণিজ্য চুক্তি, নিরাপত্তা ও রাজনীতি। দর্শক, এ বিষয়ে আজ আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আমন্ত্রণে সম্মানিত দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আলোচনার শুরুতে চলুন তাদের সাথে পরিচয় করে দিই। রয়েছেন জনাব নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। রয়েছেন জনাব কর্নেল কাজী শরীফউদ্দীন, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক ও কলাম লেখক। দর্শক, আলোচনার প্রসঙ্গ নিয়ে আমাদের সাথে শেষ অবধি থাকবেন সেই প্রত্যাশা করছি। আবারও আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। মনে আপনার প্রথমেই আপনাকে অভিনন্দন জানাতে চাই যে আপনি বিএনপির মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হয়েছেন। এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং কৃতজ্ঞতা যে আপনাকে পেয়েছি। কাজী শরীফউদ্দীন, আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্যে। প্রশ্ন করতে চাই মনিয়াপা, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আমরা দেখছি রাজনীতিতে এক ধরনের দ্বন্দ্ব বিরোধের এক ধরনের বাতাস বইছে। কখনো কখনো এটি ঝড়ো বাতাসে পরিণত হবে বলে অনেকে ভাবছে। আমরা 2 মাসের মাথায় সংসদ অধিবেশন বা সরকার গঠনের 2 মাসের মাথায় এই ধরনের একটা পরিস্থিতিতে কেউ কেউ উদ্বেগ বা আশঙ্কা প্রকাশ করছেন। দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দেশের নিরাপত্তার বিষয় নিয়ে কতগুলো খবরাখবর সামনে আসছে যে বিভিন্ন জায়গায় জঙ্গি আক্রমণ হতে পারে, সাবেক বিভিন্ন বাহিনীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই বাহিনীগুলোর সাথে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা প্রসঙ্গগুলো আসছে। মানে এটি সংবেদনশীল বিষয় হলেও আমরা একটু আলোচনা আনতেই চাই, কারণ যেহেতু এটা এসছে। কর্নেল কাজী শরীফউদ্দীনও আছেন আমাদের মাঝে। মানে কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি, আপনি কি মনে করেন যে আমরা ঠিক স্বাভাবিক অবস্থায় আছি নাকি এক ধরনের ঝড়ো একটা পরিস্থিতির মধ্যে দিকে যাচ্ছে যে চলছে রাজনীতিতে, এটি খুবই একটি স্বাভাবিকভাবেই আপনি দেখেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে এবং আমার সহ-আলোচককে। দেখেন, বাংলাদেশটা তো 55 বছরের বাংলাদেশ। উনি যদি হিসাব করি, খুব কম সময় ছিল আমরা শান্তি দেখেছি। শান্তি দেখতে দেখতেই শান্তি নাই। তো এটার মধ্যে দিয়ে বহুদিন এত লম্বা সময় অশান্তির দেশ ছিল না, যেটা 1/11 থেকে শুরু করে আপনার 2 মাস আগ পর্যন্ত। 2 মাসের আগে 1.5 বছর আমরা মনে করতে পারতাম যে আমরা বেটার আছি, আমরা আশা করেছিলাম, কিন্তু আমাদের আশাহততে পরিণত হয়েছে। যারা ছিলেন তারা অনেক অতীতে বড় বড় কথা বলতেন যে আমার কাছে যদি ক্ষমতা আসতো, আমি সারাদিন শুধু কাজই করতাম, বা আমি গণতন্ত্রের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতাম। কিন্তু জীবন তো দূরের কথা, তাদের আমরা কোনো রিস্ক নিতে দেখি নাই। তাদের সময় আরও মব আরও বেশি হয়েছে, তাদের সময় অর্থনীতি আরও উষ্টাগত হয়েছে, তাদের সময় অন্য হ্যান্ডসগুলো রাষ্ট্রের প্রত্যেকটার হ্যান্ডসই মুখ থুবড়ে পড়তে বাধ্য হয়েছে। তো সেই জায়গায় বহু প্রতীক্ষিত একটা নির্বাচন, আপনার মনে আছে, শরীফ ভাইও জানেন, নির্বাচনের দিন পর্যন্ত কিন্তু অনেকে আশঙ্কিত ছিল নির্বাচনটা হবে কিনা, নির্বাচনটা মানে ঠিক মতো নির্বাচনের দিনটা কাটবে কিনা। কারণ নির্বাচনের সময় যিনি সরকার প্রধান ছিলেন, খুদ সরকার প্রধান পর্যন্ত বলেছিলেন যে এই নির্বাচনে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তো যখন একজন এই টাইপের কেউ বলে, তখন সাধারণ মানুষ কিন্তু ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে যায়। তারপরেও জনগণ শুধুমাত্র আমার ভোটটা আমি দিব, এই ভোট দেওয়ার যে রিস্কটা তারা নিয়েছিল, এবং হয়তো কিছুই হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু ভয় ভীতি হাতে করে নিয়েও কিন্তু জনগণ ভোট দিতে গিয়েছিল। তারা ভোট দিয়েছে, একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার যেই দিন রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছেন, সেই দিন থেকে একাধারে রমজান, মুসলমান দেশ, একটা 90% মুসলিমদের দেশ, সেইখানে রমজান একটা বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে, এবং এইটাকে নিয়ে জনগণ সবসময় একটা সিন্ডিকেটের হাতে এটা খেলার বস্তুতে পরিণত হয়। সেই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা চ্যালেঞ্জ যা বলেছিলেন এই সরকার তার ইস্তেহারে, তার অনেকগুলো শুরু করা, আমি বলবো না যে সবগুলো এস্টাবলিশড করেছেন, শুরু করা থেকে শুরু করে, এবং 2-4 দিন তার শাসনামলে 2-4 দিন পরে থেকেই আন্তর্জাতিক যে যুদ্ধ, যে তেল সমস্যা, যে এই যে আন্তর্জাতিকভাবে, এটা শুধু দেশ না, দেশের বাইরের বলয়, যেটার জন্য দেশ সাফার করবে, অন্য দেশের যাদের সংরক্ষণ আছে
তারা কতটুকু করবে জানি না, কিন্তু আমাদের মতো দেশগুলোর তাদের কিন্তু একদম চরম খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, সেই যেতে হচ্ছে। এর মধ্যে যদি আপনি বলেন যে রাজনৈতিক ঝড়ো আবহাওয়া, আপনি বলেছেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন, আপনি বলেছেন নিরাপত্তা ঝুঁকি, জঙ্গি হামলা ইত্যাদি। তা এটা আমার মনে হয় যে ভীষণভাবে দুঃখজনক হবে। এই ঝড়ো হাওয়াটাকে যদি আপনি মনে করেন যে এখন আমরা কালবৈশাখী আমাদের সামনে দিয়ে যাচ্ছে, বৈশাখ মাস, বাট এটা 10 মিনিট 20 মিনিটের জন্য এটা আমরা মেনে নিই, কারণ এটা থেমে গেল। কিন্তু এটাকে যদি আপনি কন্টিনিউ করেন, এই কন্টিনিউ করার জন্য আপনার, আমি তো একা যুদ্ধ করি নাই একটা ফ্যাসিস্টের এগেনস্টে, আপনি নিজেও যুদ্ধ করেছেন, শরীফ ভাইও যুদ্ধ করেছেন, যারা যারা সংসদে বলছেন প্রত্যেকেই যুদ্ধ করেছেন। তাইলে আমি তো একাই মারা পড়বো না, আমার তো একাই কষ্ট হবে না, আমার তো একাই সমস্যা উপনীত হব না, আপনিও কিন্তু হবেন। বরং আমার চেয়ে আপনার দল যদি ছোট হয় তাহলে আপনি আরও বেশি হবেন। এটা কিন্তু আমি ভয়ের কথা বলছি না, এটা আমি বাস্তবের কথা বলছি। তো সেইখানে আমার মনে হয় না তারা এত বোকা যে নিজেই নিজের তীরটা নিজের বুকে বিদ্ধ করবে। আমার কাছে এটা মনে হয় না। নাম্বার ওয়ান, নিরাপত্তার ঝুঁকির কথা বলছে, সেটা একটু আলাদা করে আলোচনা করি, একটু আলাদা করে উনিও আছেন, একটু মতামত নিব। আপনাকে ধন্যবাদ প্রাথমিকভাবে আপা। আপনি যদি বললেন যে তারাও ঝুঁকির মধ্যে পড়বেন বা তারাও ভোগ করবেন এর পরিণতি বা খারাপ দিক। আসতে চাই কাজী শরীফউদ্দিন আপনার কাছে। যে আলোচনাটি হচ্ছিল যে আমরা সুবাতাস নির্বাচন হলো বা এক ধরনের একটা সরকারকে হটিয়ে দেওয়া হলো, ফ্যাসিস্ট সরকার। তারপরে তো আসলে জুলাই সনদ এলো, যে জুলাই সনদ একটা ঐক্যমত্যে জায়গা পৌঁছলো আমাদের রাজনৈতিক দলগুলো, কিন্তু এখন আবার ওই জুলাই সনদ নিয়ে যতটা ঐক্য তৈরি হয়েছে ঠিক যেন ততটাই বিরোধের জায়গায় চলে যাচ্ছে। যে জামাত ইসলাম এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যা সমাধান হবে না সংসদে তা হবে রাজপথে। তারা অনেকটা হুমকি দিয়ে বসেছে যে সরকারের পরিণতি কি হবে সে কথাও তারা বলছে। এটাকে কি বলছেন আপনি? এটা কি এক ধরনের ফ্রেন্ডলি ফায়ার, নাকি আসলেই তাদের মধ্যে একটা মৌলিক একটা জায়গায় জামাত ইসলাম এনসিপি যেতে চাইছে বা সরকার একটা বার্তা দিচ্ছে? আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ উপস্থাপক, আমার শ্রদ্ধেয় সহ আলোচক, অভিনন্দন ও শুভকামনা। আর আমার প্রিয় দর্শক শ্রোতা, যেমনটি বলছিলেন, হুমকি ধামকি কথা বলা, মুক্ত বাক্য ব্যবহার করার জন্যই তো সংসদ। এই সংসদে আসার আগে আপনি আরেকটা প্রসঙ্গ বলছেন যে জুলাই সনদ যে ঐক্যমত তৈরি হয়েছিল, সে ঐক্যমতে আজকে আমরা যখন আলোচনা সবাই কিন্তু 3 জনের ভিতর একজন মহিলা আছেন, ওই ঐক্যমত কমিশনে কোনো মহিলা নাই। তো সে কারণে প্রত্যেকটা জায়গায়, আপু আমি কি ভুল বলেছি? প্রত্যেকটা জায়গায় ভালো খারাপ সবই আছে। এই জুলাই সনদের একটা ছিল যে 5% মহিলা থাকতেই হবে, নির্ধারিত কয়েকটা দল নারী থাকতে হবে, নির্ধারিত কয়েকটা দল থেকে তাদের কোনো নারী ক্যান্ডিডেট দেওয়া হয় না। তো সে কারণে এটা আলোচনার বিষয় থাকতেই পারে। একটা পট পরিবর্তনের পরে স্থান কাল পাত্র হিসাবে যে গতানুগতিক যদি সামনে এগিয়ে যায়, তাহলে বর্তমান বিশ্ব থেকে আমরা অনেক দূরে চলে যাব। কোনো একটা সময় ছিল যে আমরা শুধু অতীতের ইতিহাস টেনে নিয়ে বাস্তবতার পক্ষে সামনে এগিয়ে যেতাম, কিন্তু এখন আমরা শিক্ষিত যুগ, আধুনিক যুগ, এআই যুগ, ডিজিটাল যুগে পদার্পণ করেছি। যখন দেখতে পাচ্ছি আপনি আমি এখানে কথা বলছি, সমগ্র বিশ্ববাসীর সাথে আমাদের মিলন বন্ধন হচ্ছে এই ডিজিটাল যুগের মাধ্যমে। তখন যদি আমরা সেই বস্তা পচা পুরাতন থিওরি নিয়ে কাজ করি, তাহলে তো আমাদের প্রবলেম ফেস করতেই হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেটা বলে অ্যাডাপ্টেশন। যেমনটি মনিয়াপা বলছিলেন, গত দুদিন আগে আপনি জুলাই সনদকে বলছেন নেগেটিভ। আমি জুলাই সনদ নিয়ে কোনো কথা বলছি না, আমি বলছি যে পুরাতনের ধারাবাহিকতা, রাজনৈতিক সংস্কৃতিটা নিয়ে যদি সামনে এগিয়ে যেতে চাই তাহলে হবে না। যেমন একটা দল ক্ষমতা এসেছেন 2 মাস আগে, এই 2 মাস আগে ক্ষমতা আসার পরে তাদের এই সংসদ উত্তপ্ত হচ্ছে, খুব ভালো, এটাই তো আমাদের উত্তপ্ত হওয়ার জায়গা। আমাদের উত্তপ্ত হওয়ার জন্য এগুলো জনগণের প্রতিনিধি হিসেবে আমরা তাদেরকে সংসদে পাঠিয়েছি, নট রাজপথ। তো সেই দৃষ্টিকোণ থেকে একটা দল যখন ক্ষমতা এসছে, আবার আর একটা দল 2/3 মেজরিটি নিয়ে এখন ক্ষমতায় বসে আছে, তারা তাদের প্রশিক্ষণের জন্য একটা টিমকে পাঠিয়েছিলেন চায়না। এই টিমের একজন প্রতিনিধি আমাদের সাথে আজকে আছেন, আমরা গর্বিত। কি জন্য পাঠিয়েছিলেন?
প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সহিত খাপ খাইয়ে চলিয়ে বর্তমান বিশ্বের উন্নত দেশের সাথে আমাদের এগিয়ে যাওয়ার জন্য ওনারা দেখে আসছেন বা জানছেন যে কেমন করলে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেটি তো আমাদের শিক্ষা, সেটি তো প্রশিক্ষণ। আমরা যখন মা বাবার কোল থেকে এসে স্কুলে পড়ালেখা করে সার্টেন স্টেজে আমাদের শিখতে হয়। তো রাজনীতিতে একটা শুধু সংগঠন না, একটা প্রতিষ্ঠান। আজকে যদি একটা দলের সাপোজ সে বঙ্গবন্ধু শেখ মুজিব মারা গেল মানে আওয়ামী লীগ শেষ হয়ে গেল, তারেক রহমানের দুর্ঘটনা ঘটলো, জিয়াউর রহমান মারা গেল মানে বিএনপি শেষ হয়ে গেল, এটা কিন্তু ইয়ে না। দেন এই দলটা হতে হবে একটি প্রতিষ্ঠান, যাতে এক্স ওয়াই জেড, আজকে এক্স না থাকবে কালকে ওয়াই থাকবে, তারপর জেড আসবে, দেন অল্টারনেশন অফ জেনারেশন, সামবডি উইল বি টেকেন সাম রেসপন্সিবিলিটি। যেমন আমাদের ইরানের যুদ্ধের কথাই বলি, যুদ্ধ কিন্তু চলছে, নেতার পর নেতা মারা যাচ্ছে, কিন্তু ওটা থেমে নাই, ধরে রেখেছে। ঠিক এমনি করে আমাদের দেশ একজন সুষ্ঠু দক্ষ যোগ্য হাতে থাকতে হবে। এক্স না পারলে ওয়াই করবেন, ওয়াই না পারলে জেড করবেন। বাট আপনি যেমনটি বলেছিলেন, গোয়েন্দা তথ্য স্থানকাল পাত্র হিসেবে যখন কোথাও কোনো জিনিস নতুন আসে তখন সেখানে একটু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। সেই সময়ে আমাদের চারিদিক ভিজিলেন্স আর পরিপক্ক প্ল্যান, অল্টারনেটিভ প্ল্যান, কাউন্টার প্ল্যান নিয়ে নতুন আসে বলতে কি আপনি নতুন সরকারের কথা বলছেন? যে সরকার প্রধান তারেক রহমান তিনি নতুন, না আমি সরকার প্রধান কথা বলছি না, সরকারই তো টোটাল 2 মাস বয়স। ইচ অ্যান্ড এভরি স্টেপে যারা বসে আছেন তারা তো পুরাতন কেউ না, হয়তো শুধু এই খলিল সাহেব মন্ত্রী পরিষদ। জি ধন্যবাদ, আমরা পেয়েছি আপনার বার্তাটা, প্রাথমিকভাবে আপনাকেও ধন্যবাদ জানাই। এটা আসবো মনিয়াপা, যেটি বলছে যে যদি ধরি ওনার কথা যে নতুন একটি সরকার, নতুন মন্ত্রী পরিষদ, নতুন অ্যাসপিরেশন, নতুন আকাঙ্ক্ষা, তো সেই জায়গা থেকে আমরা জানি যে কোনো একটা আন্দোলন বিপ্লব হলে যে মানুষের প্রত্যাশাটা বাড়ে, স্বপ্নটা অনেক বড় হয়, কিন্তু সেই স্বপ্নের সাথে যদি পাওয়া না পায়, মানুষ অল্প দিনে আবার সেটিকে এক ধরনের মানে রিভার্স একটা জায়গায় চলে যায়। মানে এই ধরনের কোনো শঙ্কা মানে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে দেখেন কিনা, বা সেটিকে মাথায় আছে কিনা আপনাদের সরকারে? মানুষ কিন্তু প্রমাণ চায় যে কোনো কিছুতে। আমি যদি আপনাকে একটা প্রমাণের কথা বলি, লাইক এই সরকার আসার পরে বেশ কিছু জিনিস হয়েছে, লাইক আপনার রোজা হয়েছে বললাম, ঈদ হয়েছে। আমি তো রাত বিরাতে টকশো করি, ফিরতে হয় আমাকে রাতে। আমি অনেক মার্কেটের সামনে দিয়ে গিয়েছি, অন্য বছরও যাই, একদম রাত 11টার পরে 12টার পরে ঈদের আগের দিন পর্যন্ত লোকজন থাকে না। এইবার আমি একদম 15 দিন 20 দিন আগে থেকে আমি 12টার আগ পর্যন্ত, 12টা 1টায়, আমি এমন টেলিভিশনে যেগুলো 12টায় শুরু হয় 1টায় ফিরতে হয়। আমি কিন্তু প্রচুর মানুষ দেখেছি, এলিফ্যান্ট রোডের উপর দিয়ে আমাকে যেতে হয়, নিউ মার্কেটের উপর দিয়ে যেতে হয়, বা বসুন্ধরার উপর দিয়ে যেতে হয়। আমি এত মানুষ দেখেছি। এটা কিন্তু আমি বলবো না মানুষের অনেক টাকা ছিল, টাকার জন্য না। 2 মাসের সরকার, 1 মাসে 15 দিনের সরকার টাকার ইনকামের কোনো সুযোগ করে দিতে পারে না। এটা হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যাটা দূর হয়েছে, যে নিরাপত্তাটা আপনার মবের কারণে। আমি বলবো না যে এখনো 0% মব আছে, তা না, মব এখনো আছে, কিন্তু এটা মানুষ মনে করে না যে আমি একটা দল সাপোর্ট করি বলেই আপনার আমাকে মেরে ফেলবে। এই সমস্যাটা কিন্তু নাই, যে কারণে যে কোনো দলের লোকজন বের হতে পারে। আমি আপনাকে প্রমাণটা দিলাম। ঠিক আছে, ঈদের পরে মানুষ যে ঘরমুখ হয়েছে, মানুষের যে অন্যান্য সময় যে ডাকাতি চুরি, আমিও একমত, সম্পূর্ণভাবে আপনার স্টেটমেন্ট একমত। কিন্তু যদি এই ব্যাপারটা হয় যে একটা খারাপ পরিস্থিতির সাথে আর একটা পরিস্থিতিকে তুলনা করা হয়, তাহলে তার চেয়ে মানে কম অপেক্ষাকৃত ভালো আমাদের ডক্টর ইউনূসের আমলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে মানুষ একটু উত্তরণ পেয়েছে। একটা সরকার থাকলে তাকে কি বলে, 100 দিন থাকলে বলে হানিমুন পিরিয়ড বলে। আপনার 100 দিনও তো হয় না এই সরকারের, হানিমুন পিরিয়ড এখনো হয়নি। 60 দিন গিয়েছে। এই পিরিয়ড তো আপনি তো এখনই চলছে, এটা হিসেবে তো নিচ্ছেন আপনাদের বিরোধী পক্ষ, আপনাদের হানিমুনে থাকতে দিচ্ছেন না। শুনেন, বিরোধী পক্ষের কাজই হলো বিরোধিতা করা। এইবারের বিরোধী পক্ষ এমন একটা বিরোধী পক্ষ যে কিনা এই রাষ্ট্রকে ধারণ করে না, লালন করে না। আপনি খেয়াল করেন, এখনো যখন যে বিরোধী দল শহীদ মিনারের বেদিতে গিয়ে বলে যে এটা রাষ্ট্রীয়ভাবে করতে হয় তাই এসেছি, নাকি আমি কি ভুল বলেছি? শহীদ মিনারে
এবং স্মৃতিসৌধের বেদিতে গিয়ে সেম কথাটা বলে, যে স্মৃতিসৌধ লাখো শহীদের রক্তের কথা জানান দেয়, যে শহীদ মিনার 3-এর অধিক ব্যক্তির রক্তের কথা জানান দেয়, যেটা সারা বিশ্বে ভাষার জন্য ভাস্বর হয়ে আছে, সেইখানে যে যারা এখনো যারা সোনার বাংলা গান নিয়ে কথা বলে, দাঁড়ায় না সোনার বাংলা গান জাতিসংগীত নিয়ে। সংসদে যখন গাওয়া হয়, সোনার বাংলা কোনো গান না, এটা আমার অস্তিত্ব, এটা আমার সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করছে। এখন পর্যন্ত যারা ওই জিনিসটাকে তারা মেনে নিতে পারে না, তারা হচ্ছে আমাদের বিরোধী দল। বলেন আমার ভালো কাজটাকে কিভাবে তারা মেনে নেবে? তারা তো এই জিনিসগুলো, তারা প্রতিশোধের স্পৃহা নিয়ে এসেছে, তারা অন্য একটা দেশে প্রতিনিধিত্বর জায়গায় এসেছে, যারা কিনা ইনকিলাব জিন্দাবাদ বলতে পারে, যারা কিনা আপনার নারায়ণ তদবির বলতে পারে। তো আমি এটা কিন্তু আমি প্রশ্ন যখন আছে আপাজি, এরাই তো আপনার রাজনৈতিক সহচর ছিল দীর্ঘ সময়। এটা হচ্ছে যুগপৎ আন্দোলন এক জিনিস ভাই, আর রাজনীতি এক জিনিস। আমরা তিনজনই একই দেশের নাগরিক, একই ভাত খাই, একইভাবে কাপড় চোপড় পরি, সেখানে আমাদের একজনের খুবই খারাপ অবস্থা, সেখানে বাকি দুইজন এক হয়ে ওই মানুষটার পাশে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে যুগপৎ আন্দোলনের কথা বলে। তো যুগপৎ আপনার প্রথম থেকেই ৭১-এর পরে থেকে তারা কিন্তু প্রত্যেকটা সংসদেই ছিল না তা না। তা আপনি যেহেতু সংসদে আসতে বন্ধ করতে পারেন নাই, নাগরিকত্বের জায়গায় বন্ধ করতে পারেন নাই, সাধারণ ক্ষমা যখন বন্ধ করতে পারেন নাই, তাহলে আপনার ইতিহাসটা মনে থাকবে, মানুষ আপনার জায়গায় ঘৃণা করবে, কিন্তু ওই জায়গায় আইনের জায়গায় কিন্তু আপনাকে মেনে নিতে বাধ্য। জি জি, আমি এটাই বলতে চাই। ধন্যবাদ। ভুল বললাম না, বলেছেন জি। শরীফ ভাই, আপনি কিছু যোগ করবেন কিনা, যে বিরোধী দল হিসেবে যে বিএনপি যাকে পেয়েছে তাদের একটা ঐতিহাসিক লেগাসি আছে, এবং লেগাসিটা ভালো নয় আমাদের জাতীয় ইতিহাসের পর্বে যদি দেখি, কিন্তু এই বিরোধী দলের সাথে তারা দীর্ঘ সময় একটা রাজনৈতিক পথ চলেছে, এটাও বাস্তব, যেটি আপা বললেন যে সেটাই যুগপৎ আন্দোলনে। তো কি মনে হয় যে আপনার এই বিরোধী দল হিসেবে তারা কতটা ভূমিকা পালন করছে? ধন্যবাদ। আপা যেমনটি বলছিলেন, আবার সেই পুরাতন থিওরিতে আসি। আপনার এখানেই আগে বলেছি, পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি কম্পিটেন্ট অ্যান্ড কনফিডেন্ট পিপল, অ্যান্ড পলিটিক্স ইজ এ গেম প্লেড বাই ভেরি ননসেন্স পিপল, অ্যান্ড দ্য ননসেন্স পিপল অলওয়েজ পলিটিক্সটাকে তার পার্সোনালাইজড হিসেবে ইউজ করে। যদি মুনিয়াপা যেমনটি বলেছিলেন 21শে ফেব্রুয়ারির কথা, 21শে ফেব্রুয়ারি বিশ্বের বুকে কিন্তু আমরা বাঙালি হিসেবে গর্বের দাবিদার, শুধুমাত্র ভাষার জন্য জীবন দিয়েছি। ওখানে শুধু 3টা পিলার না, ওইখানে গিয়ে যদি কেউ উচ্চারণ করে থাকে, 1971 সালে যদি দেশের অস্তিত্বকে স্বীকার করে না থাকে, তাহলে তো এটা আমাদের নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে। তো পলিটিক্স ইজ এ গেম, ওই গেমে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু জনগণের সমর্থন বা ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছে। ওই গেমে অংশগ্রহণ করার জন্য যদি বিএনপির সাথে তারা এক স্পেসের সামনে এগিয়ে থাকে, তাহলে সেটা বিএনপির ওই যে রাজনীতিক শেষ বলে কোনো কিছু নাই, যেটা যেমন করে বলা হয়েছে, সেমনি করে তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে তারা সাথে ছিলেন। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু জনগণের নির্বাচিত ভোটে এসছেন। তো আমাদের এটা ভাবতে হবে যে নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্টে, নির্দিষ্ট কোনো এলাকায়, নির্দিষ্ট কোনো জায়গায় যে কোন ধরনের পরিবর্তন আসছে, কোন ধরনের প্রত্যাশা এবং কোন ধরনের প্রাপ্তি হচ্ছে। প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে যদি মিল না থাকে, তাহলে তো সেখানে আন্দোলন হবে। তা আন্দোলন করার জন্য, কথা বলার জন্য সংসদে তারা কথা বলুক, কিন্তু কথার ভিতরে আবার কিছু সৌজন্যতা বোধ আছে, রাজনৈতিক একটা কালচার আছে, সংসদীয় রীতিনীতি আছে। এটা যদি ব্রেক করে, যেমন আমি রানিং গভর্নমেন্ট যে পার্টি আছে সেটার কথা বলবো না, যারা বিরোধী দলীয় নেতা আছে এর ভিতরে একজন প্রশ্ন তুলে বললেন তাদের উপজেলা পর্যায়ে বসার জায়গা দিতে হবে। উপজেলা কটা? 460টা উপজেলা। বসার জায়গা মানে এমপি বা মন্ত্রীদের জন্য নির্দিষ্ট একটা অফিস তৈরি করতে হবে। তা যদি এসপি কোথাও যান, সেখানে ওসির কোনো ভূমিকা থাকে না। তা ভিজিটের জন্য যদি কখনো থানাতে যান একজন এসপি, বিইং এ ব্যাটালিয়ন কমান্ডার অথবা জিওসি যদি কোনো একটা ব্যাটালিয়নে ভিজিটে যান, সরি আমি মিলিটারি টার্মিনাল ইউজ করছিলাম, এসপি যদি কোথাও ভিজিটে যান, তাহলে ওই থানার পার্টি সবাই রেডি করে তাকে শো করবে। তা সেই সংসদ সদস্যরা ওই যারা উপজেলায় যখন যাবেন, উপজেলা যে আমাদের যে প্রতিনিধি আছেন, উপজেলা চেয়ারম্যান
ও টিএনও সবাই রেডি হয়ে প্রস্তুত থাকবে। কারণ সংসদ সদস্যদের মেইন কাজ কিন্তু দুইটা, দেশ এবং জনগণের কল্যাণে আইন প্রণয়ন করা, আর যারা নির্বাহী আছে তাদের কাছ থেকে কাজ সঠিকভাবে হচ্ছে কিনা এটা আদায় করে নেওয়া। তা কাজ সঠিকভাবে হচ্ছে কিনা আদায় করে নেওয়ার দায়িত্ব মাননীয় পার্লামেন্ট। নির্বাহী যে আদেশ কাজ হচ্ছে কিনা নির্বাহী আদায় করে নেওয়ার দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব না। ইন প্র্যাকটিস বাংলাদেশে সেটা হয়তো হয়েছে আমাদের। না এটা এমপিদের তো সেটা দায়িত্ব না। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এন্ড জুডিশিয়ারি তিনটা ডিপার্টমেন্ট মিলে। হ্যাঁ, কিন্তু যারা আজকে আমাদের সচিব একজন আছেন, একজন মন্ত্রী আছেন, মাননীয় সেনাবাহিনীর প্রধান আছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা এটা দেখার নির্দিষ্ট কোনো লোক আছে। মেইনলি পার্লামেন্ট থেকে আমি যে প্রসঙ্গটা আসছিলাম, একজন পার্লামেন্ট মেম্বারের জন্য যদি 460টা উপজেলায় 460টা অফিস তৈরি করা হয়, ক্লিয়ার। এখন 50 জন হচ্ছে আমাদের মহিলা সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য হিসাবে ওনারা যাবেন। ওনাদের জন্য কি আবার নতুন করে ওনাদের নির্দিষ্ট কোন জায়গা থেকে কোন অফিসটা শহীদ ভাই খুব চমৎকার একটা প্রসঙ্গ উপস্থাপন করেছেন, হয়তো আমার কাছে সহজ করে দিয়েছেন। এটা নিয়ে মনি আপার কাছে আসতেছি। মনি আপা, বহুদিন থেকে একটা বিতর্ক আছে বাংলাদেশে যে আমরা স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। গণতন্ত্রের সুফল যদি পেতে হয় তাহলে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করতে হবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, বাজেট প্রণয়ন করে দিতে হবে। কিন্তু এই যে স্থানীয় সরকার উপজেলা চেয়ারম্যানের মাথার উপরে দোতলায় আপনারা গিয়ে বসবেন সংসদ সদস্য, মানে আপনারা তাদের উপরে এক ধরনের কর্তৃত্ব বা আমি যদি ভাষায় বলি যে ভাষায় যে ছড়ি ঘোরাবেন, সেটা কি কতটা প্রত্যাশিত হবে? কেন এই সিদ্ধান্তটা নিল? এটা নিয়ে আলোচনা হচ্ছে বলে আপনার অভিমত জানতে চাই। দেখেন, আমি যখন দল করি তখন আমি একরকম কথা বলবো, আর আমি যখন দলের বাইরে কথা বলবো একজন সাধারণ নাগরিক হিসেবে তখন একরকম বলবো। আমি অনেক দিন যুদ্ধ করেছি একটা জিনিস নিয়ে। আমি চাই যে একজন সংসদ সদস্য আপনার উনি আইন প্রণেতা, একটা দেশের মানে সবচেয়ে বাছা বাছা মানুষগুলো আইন প্রণয়ন করবেন এবং সমস্ত বাংলাদেশের মানুষ তাদেরকে সহযোগিতা করবেন, ভোট দিয়ে সহযোগিতা করবেন, শুনে সহযোগিতা করবেন, শুনে আবার প্রতিবাদ করে যদি ভালো না লাগে পত্র পত্রিকায় প্রতিবাদ করবেন, বুদ্ধিজীবী মহল মতামত দিবেন। এই যে সহযোগিতা আমলারা এটা গুছিয়ে দিবেন, এটা কিন্তু একজনের কোনো কাজ না। কিন্তু বাংলাদেশের সিস্টেমটাই সিস্টেম লসের দেশ। আমাদের সিস্টেম লসটা এরকম যে এখানে টিআরজিআর কাবিক্ষা বন্টন করতে হয় এমপিদের। এইখানে আবার আমি এমপিদের পক্ষ নিয়ে আবার একটু কথা বলি, আপনাকে সবাইকেই মানতে হয় বা হয়েছে বলে কি সামনে হতে হবে কিনা? নো, আমি চাই না, এটা চাই না। কিন্তু বাংলাদেশ এমন, ধরেন আমি আমার কথা বলি, আমার হাজবেন্ড আমাকে পে করে মানে সমস্ত সংসার খরচের জন্য। আমি আমার দারোয়ানকে টাকা দিই, ড্রাইভারকে টাকা দিই, হোমমেডকে টাকা দিই। ওদের কাছে ওরা অনেক সময় আমার হাজবেন্ডে চিনেও না ভালো মতো, বুঝতেও চায় না ভালো মতো। ওদের কাছে কিন্তু আমি সব একই সাথে দুইটা একই কথা যদি বলি যে এটা করো ওইটা করো, ও সে করলো, তারটা একটু পরে করে, আমারটা আগে করে, কারণ পেমেন্ট আমার হাত থেকে নেয়। ঠিক একই অবস্থায় যখন একজন সংসদ সদস্য সমস্ত কিছু স্থানীয় সরকারের কাছে ছেড়ে দেয়, যেটা দেওয়া উচিত, দেওয়া কথা, তখন কিন্তু ওই সংসদ সদস্যটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তার আর দাম থাকে না। তো এই যে দামের সিস্টেম করার মালিক যারা, দেশ, রাষ্ট্র এই সিস্টেমটা যদি করতো সবার জন্য ভালো হতো। লাইক আমি প্রমাণটা দিই যে এটা আমাদের, আপনারা অনেক বাজে কথা বলছেন, এমপি হয়েছেন তো গাড়ি নেওয়ার জন্য, এমপি হয়েছেন তো প্লট নেওয়ার জন্য, ফ্ল্যাট নেওয়ার জন্য, বাট আমরা প্রতিবাদ করছি, কোনো সময় ধূপে টিকে নাই, আপনারাই জয়ী হয়েছেন। এইবার আজকে যারা বিরোধী দল তারা হঠাৎ করে ইস্তেহারে ঘোষণা দিল যে তারা গাড়ি নিবে না, প্লট নিবে না। বিএনপি কিছুই বলল না। বিএনপি যখন রাষ্ট্রের দায়িত্বে আসলো, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়, উনি বললেন যে আমরা কেউ গাড়ি এবং প্লট নিব না। উনি কিন্তু ইস্তেহার ছাড়া এই কথাটা বললেন। এটা কিন্তু একটা যুগোপযোগী কথা এবং অত্যন্ত প্রশংসিত কথা। তো উনি যখন এই কথাটা বললেন তখন কিন্তু উনি এই কথাটাও চিন্তা করেন নাই যে অনেক সংসদ সদস্য আছে তাদের সত্যিই গাড়ি নেই, যেটা হাসনাত বলছে। আসলেই অনেকের গাড়ি নাই। আমার ছিল, এখন নাই। আমি আমার হাজবেন্ডের গাড়িতে চড়ি, আমার হাজবেন্ডেরও তো কাজ থাকে, তাই না? সে তো এখন এরকম যে এটা কিন্তু কেউ এই কথাটা চিন্তা করবে না। যখন একজন ডিসির সাথে, একজন এসপির সাথে, একজন ইউনোর সাথে সংসদ সদস্য তার দৈন্যতা নিয়ে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ কি বলে জানেন? আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তারপর আপনি কি হিসাবটা কি, মানে প্রাপ্য বা মর্যাদা
এটা নিয়ে আসলে হিসাবটা হচ্ছে কিনা, মানে শেষ মর্যাদাও পর্যন্ত। আছে, আপনি শুনেন, না, আপনাদের প্রাপ্যর সাথে কিন্তু মর্যাদা সংসদ জড়িত। সদস্যদের আমি মাসে কিন্তু চাই, 70,000 টাকা দেওয়া হয় জ্বালানি বাবদ। আমি বলি আপনাকে, এটার উত্তরটা দেই। হ্যাঁ। তো আপনি আবারও যদি একটা, গাড়ি চেয়েছে কেন? আমি বলি আপনি যদি একটা গাড়ি ভাড়া নেন, আপনি 5 বছরের টাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গাড়ি ভালো কিনতে পারবেন না। আপনি যদি একটা গাড়ি ভাড়া নেন, 50,000 নিচে কোনো গাড়ি ভাড়া পাওয়া যাবে, একদম জিয়া মডেলের গাড়িও 50,000-এর নিচে পাওয়া যায় আমার জানা নাই। আপনি ধরেন 50,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া নিলেন, আপনি ড্রাইভারকে 20,000-এর নিচে বেতন দিতে পারবেন। আমি যাদের গাড়ি নাই তাদের জন্য বলছি এই কথাটা। নেবার এবং এবার 20,000-এর নিচে কোনো ড্রাইভার, তাও এমপি ডিউটি করবে না, এমপি ডিউটি কিন্তু কঠিন। জি। তারপরে আপনার তেল খরচ, গাড়ির যে গাড়িটা 50,000 টাকার ভাড়া, ওই গাড়ি কিন্তু মাসে 10 দিন নষ্ট আপা, থাকবে, খুব ভালো, নষ্ট থাকবে। আবার খুব ভালো লাগছে আপনি যেভাবে বলছেন যে এমপিদের যে দৈন্য অবস্থা যেটা বলছেন, কিন্তু আমরা দেখি 5 বছর পর যখন এমপিদের সম্পদ কয়েক গুণ বাড়ে, কয়েক শতগুণ বাড়ে, এটা কারণটা বলেন, আমি তখন এটা এক লাইনে কোন শেষ এমপির করি, এটা এক সম্পদ লাইনে বাড়েনি শেষ করি। অতীতে শোনেন, আমরা দেখেছি। আপনি তো এমপি কে মনোনয়ন দেন নাই, আপনি ব্যবসায়ীকে মনোনয়ন দিয়েছেন। ব্যবসায়ী কি করে? ব্যবসায়ী তার 1 টাকাকে 70 টাকা বানায়, এটা হলো ব্যবসায়ীর কারণ, নিয়ম। আপনি যদি এমপি কে মনোনয়ন দিতেন, তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো আরো যারা আছে জমিদারের সন্তানরা রাজনীতি করতে গিয়ে ফকির হয়ে গেছে, আর এখন ফকিরের সন্তানরা রাজনীতি করতে গিয়ে জমিদার হয়ে গেছে বা রাজা বাদশাহ হয়ে গেছে। আপনি তো দিয়েছেন রাজনীতিবিদদের না, আপনি দিয়েছেন ব্যবসায়ীদের। আমি সংখ্যা গরিষ্ঠ নিয়ে কথা বলছি, সংখ্যা লঘিষ্ঠ নিয়ে না। তাহলে আপনি নিজেই তো চান একটা এমপি 5,000 গুণ তার ব্যবসা বাড়ুক, আপনি কি চান না? তা আপনি চাইতেছেন আবার। আমিটা কে আপা আসলে? আমিটা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র, রাষ্ট্রের কর্ণধার। রাষ্ট্র তার নিজে কথা বলতে পারে না, চলতে পারে না, রাজনৈতিক দলগুলোর নেতা বা শীর্ষ নেতা। হ্যাঁ সেটাই। তো আপনি যখন দেখেন রাজনৈতিক নেতারা যখন মনে করে যে আরে শরীফ তো ভালো লোক ছিল, কিন্তু বেচারার তো টাকা নাই, তাকে দেওয়া যাবে না। আপনি মনে করেন, আপনি জানেন যে ওইখানে আপনার ওই সরকারের লেখা অনুযায়ী 15 লাখ বা 25 লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না। আপনি জেনেও তো আপনি নিজে অসত্যের আশ্রয় নিচ্ছেন। আমরা যে জায়গাটাতে ছিলাম বাবা, যে যদি উপজেলা চেয়ারম্যানের উপরে এমপি মহোদয়ের যদি অফিস করা হয়, তাহলে আসলে উপজেলা চেয়ারম্যানের উপরে এক ধরনের প্রভাব খাটাবে কিনা, মানে এখানে সংকট তৈরি হবে কিনা, সেটা একটা প্রশ্ন ছিল আর কি। আপনি হয়তো অনেক বলেছেন এ বিষয়ে, আপনি যদি একটু। আমি নিজে কন্ট্রাডিক্টরি যে কাহিনীগুলো আমি বললাম, এখন হিসাব দেওয়ার মালিক আপনি হিসাব করেন। এই মুহূর্তে আমরা সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটে, অর্থনৈতিক যুদ্ধের ভেতরে আছি। যেমনটি আমাদের এখন তেল সংকট দেখেই বুঝতে পারছেন, কারণ পিওল ইজ দ্য হার্ট অফ এভরিথিং। যদি আমাদের মোবাইলে চার্জ না থাকে, মোবাইল চলবে না। আপনি আমি না খেতে পারলে আমাদের জীবন চলবে না। তো তেল না হলে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, সমাজ চলবে না, কারেন্ট চলবে না। দ্যাট ইজ দ্য মেন পার্ট। তো এটা আসছে কোত্থেকে? যেহেতু ইরান ইউএসএ যুদ্ধ, এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা আর্থিক দৈন্যদশায় জীবনযাপন করছি। তারপর যদি 460টা আমার মাননীয় সংসদ সদস্যের জন্য অফিস তৈরি করা হয়, তাহলে এখানে কি অবস্থা দাঁড়াবে? নাম্বার 1, আমি শেষ করে নিই। নাম্বার 2, যে উনাদের অত নিচে নেওয়ার দরকার নাই। যদি একটা অফিস তৈরি করতে হয়, দ্যাট ইজ ইন দ্য ডিসি অফিসের পাশে জেলা পরিষদের ওখানে একটা অফিস করা হোক। ফ্রম দেয়ার হি উইল কন্ট্রোল এভরিথিং অর শি উইল কন্ট্রোল এভরিথিং। প্রয়োজনের তাগিদে ওনারা গ্রাউন্ডে যাবেন, আবার এসে ওখানে আসবেন। মানে সেখানে কি সংকট হবে না? ডিসির সাথে আরেকজনের সংকট? না, সংকট না। ওখানে মানে ডিস্ট্রিক্ট শহরে একটা অফিস ওনাদের থাকে, ডিস্ট্রিক্ট শহরে, নট ইন উপজেলা অফিস। জেলা পরিষদের চেয়ারম্যান তো আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা আছেন। আবার এই দিক দিয়ে আপনি প্রথম যে কথাটা বলছিলেন, যে কোনো দেশে আমরা স্বাধীনতার পর দেখছি গণতন্ত্র, দেন সামরিক শাসন, বেসামরিক শাসন, অসামরিক শাসন, সব কিছু মিলিয়ে আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট দেখেছি, কেউ চায় না যে স্থানীয় সরকার তার ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াক। সবাই ওই সাইড দিয়ে ছোবল মারতে চায়। তার বার্নিং এক্সাম্পল দেখেন, প্রত্যেকটা পার্টির যিনি মেইন দায়িত্বে থাকেন, ওনার এলজিআরডি মন্ত্রণালয়তে তার জনপ্রশাসন মন্ত্রণালয় নিজেরা নিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে বর্তমান সরকার যে ক্ষমতায় এসছে, আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, আমি একজন এক্স মিলিটারি অফিসার এবং সাংবাদিক। যদি আমার পছন্দনীয় কোনো ভদ্রলোক অন্যায় অপকর্ম করে, ওইটা যদি আমি লিখতে না পারি, তাহলে আমি আমার দায়িত্বের সাথে অন্যায় অপকর্ম করলাম। সেই দৃষ্টিকোণ থেকে এই যে নতুন সরকার ক্ষমতা আসার পরে, আগে ছিল যে প্রশাসক, গভর্নমেন্টের প্রশাসক, এখন ওখানে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রশাসক। কি জন্য? 8 বা 9 মাস পরে নতুন করে ইলেকশন হবে। তো এই যে বিতর্ক, কারণ ওই একই যে উপজেলার প্রশাসন, জেলা প্রশাসন,
সমস্ত জায়গাটা এলজিআরডি মন্ত্রণালয়টাকে ইন্ডিপেন্ডেন্টকে দাঁড়াতে দিচ্ছে না। এটা কিন্তু প্রেসিডেন্ট এরশাদ ডিসেন্ট্রালাইজ করে উপজেলা করেছিলেন। এটা আইয়ুব সরকারের সেই থিওরি অনুসারে, কিন্তু গণতন্ত্রের থিওরি অনুসারে। আমাদের এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা গণতন্ত্রের মাধ্যমে এখানে এসছেন, গণতন্ত্র চর্চা করুন। যারা রুট লেভেলে আছে তাদেরকে সুযোগ দিন। যেমন কোনো একটা দল যে রুট লেভেলে ইলেকশন তাদের দলীয় প্রতীক দিয়েছিল, এটা গণতন্ত্রের জন্য সুখকর না। শরীফ ভাই, আপনি বলেছেন যে তারা চায় না, কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহারে কিন্তু শক্তিশালী ইসলামী সরকারের কথা আছে যদি আপনারা নির্বাচনী ইস্তেহার দেখেন, কিন্তু সেটি তো ইস্তেহারি জায়গায় থাকে। আপনার একটু প্রশ্ন করতে চাই, মানে এটা একটু সংবেদনশীল প্রশ্ন হবে কিনা জানি না। আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রী তিনি দুপুরের খাবার 150 টাকা বাজেটে খাচ্ছেন, নাকি 100 টাকা 50 টাকা এবং তিনি মিতব্যয়িতার জন্য বলছেন। এবং এই যে বললেন যে শরীফ ভাই যে সামনে অর্থনীতির সংকটের মধ্যে আছি, তাহলে এই সময় এসে কেন এই ধরনের সিদ্ধান্তটা নিতে হবে? মানে গাড়ি দিতে হবে সংসদ সদস্যদের, সিদ্ধান্ত হয়তো হয় নাই, তো বিল হয়ে গাড়ি দেওয়া বন্ধ হয়েছে। হ্যাঁ হয়েছে। তারপরে ওই যে অফিস নির্মাণ করতে হবে 460টা জায়গায়, মানে এইগুলো কি এই মুহূর্তে না করলেই নয়? মানে এই প্রশ্নগুলো কিন্তু আসছে বলেই করছি। আপনার দেখেন, আমরা প্রধানমন্ত্রীর এক ধরনের গেস্টার দেখছি, কিন্তু সিদ্ধান্ত আরেক ধরনের নেওয়া হচ্ছে। এখন প্রধানমন্ত্রী একাই তো আর দেশের মালিক না। প্রধানমন্ত্রী যেভাবে কৃচ্ছতা সাধন করছেন, আমাদের পজিটিভ প্রতিযোগিতা যদি শুরু হতো তাহলে অনেকেই না খেয়ে থাকতো, যে দুপুরে আমি খেলাম না। দুয়াহারি কিন্তু খুব ভালো জিনিস, বলতো যে আমি দুপুরে খেলাম না। আমার প্রধানমন্ত্রী যখন 100 টাকা খায় 150 টাকা খায়, আমি খেলামই না। কিন্তু এখানে তো তা না, যেটাই হোক চোখ বন্ধ করে অনেক এমপি মন্ত্রীদের মন খারাপ, কারণ সে প্লট পাচ্ছে না, সে গাড়ি পাচ্ছে না। এবং যারা এত বড় বড় কথা বলতো তারাও কিন্তু সংসদে বলছে, মানুষ স্পিকার আমার কিন্তু গাড়ি নাই, আমার খুব চলাচলে অসুবিধা হয়। হ্যাঁ, তো এই যে বলছে, অথচ এটা যদি নর্মাল থাকতো তাহলে তারাই বড় বড় গল্প করে বলতো আমি তো গাড়ি চাই নাই, আমি তো গাড়ি চাইনি, সরকারি দল এটা লুটপাট করার জন্য এটা করছে। কিন্তু ওই সংসদ সদস্য কিন্তু আগে বলেছিলেন যে আমরা যদি কখনো সংসদে চাই তাহলে এই যে বিনা শুল্কে গাড়ি নেওয়া রিচুয়াল, কথাটা আমার মনে আছে, রিচুয়ালকে আমরা পাল্টে দিব। অথচ সে এখন ওই সংসদে দাঁড়িয়ে এই কথা বলছে। এখন আছে অনেক দল যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। তা এখন একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কিছু আপনার অনুসারী এটা মানলে শুধু হবে না, প্রত্যেকেই মানতে হবে। আর যে কোনো জিনিস আমি মনে করি খুব সিরিয়াস জিনিসগুলো এগুলা মন থেকে পাশ করা অনেক কঠিন কাজ। তো আমার মনে হয় যে বাংলাদেশ যে সিস্টেমে চলছে, সিস্টেম একসময় ব্যবসায়ীরাই আর কয়েকদিন পরে এরকম থাকলে বলবে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমরা নির্বাচনে যাব না। আমরা যেভাবে ছিলাম আগে, যে চাঁদা দিতাম ওটাই বেটার ছিল। এখন চাঁদা বন্ধ করার জন্য, ক্ষমতা অর্জন করার জন্য তারা ইলেকশন করে, এমপি হয়, মন্ত্রী হয়, এবং তারাই বিভিন্নভাবে আওয়ামী লীগের 15.5 বছর তারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেছে বলে এস আলমদের জন্ম হয়েছিল। আপা, এই যে জমি নেবেন না সংসদ সদস্যরা বা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, এইটিকে মানে শেষ পর্যন্ত বজায় থাকবে কিনা এটা নিয়েও কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। এখন আপনারা বিরোধী দলের চাপে অনেক কিছু করেছেন। আমি আমারটা বলি, আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী টু দ্য পয়েন্ট কথা শোনার চেষ্টা করি, বাট আমার একটা সমস্যা আছে। আমি যখন আওয়ামী লীগের সময় এমপি ছিলাম তখন আমি অ্যাপ্লাই করেছিলাম, আমাকে একটা বরাদ্দ দেওয়া হয়েছিল, বাট বরাদ্দ ফাইনাল করার আগে সেই দিনের প্রধানমন্ত্রী বরাদ্দটা আবার হুজো করেছিল। আমাদের তার পছন্দ হয় নাই। সবাইকে যেখানে দেওয়ার রীতি, সেই টাকাটা আমার আর তোলা হয় নাই। আমি জানি না সেটা আমি আদৌ নিতে পারবো কিনা, নিলে সেটা নিয়ে কথা আসবে কিনা। আমি এটা মনে করি যে না নেওয়াটাই বেটার অন্যদের। একটা উদাহরণ থাক তাহলে, আসলে যেটা বললেন যে ব্যবসায়ীরা বা সুখের পায়রারা আসবে না রাজনীতিতে, মানে এমপি হতে, খুব ভালো কথা বলেছেন। শরীফ ভাই, আপনার কাছে আসতে চাই, আমরা নিরাপত্তা ইস্যু নিয়ে কিছু খবর পাচ্ছি, এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। মানে এটা কি হচ্ছে আসলে, কেন এই ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে? আজকে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটা বিমানবন্দরে এক ধরনের মানে অ্যালার্ট জারি করা হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মানে কি দেখছেন, কেন এটা? ধন্যবাদ। সিকিউরিটি বা নিরাপত্তার যদি দেশে না থাকে, দেন আস্থাহীনতায় ভোগে লোকজন। যেমনটি মনিয়াপু কয়েকবারই বলেছিলেন যে আমি রাত্রে টকশো করে ফেরত যাচ্ছি 12টা-1টার সময়, তখনও দোকানের পাশে লোকজনের কথা বলতে দেখেছি। আড্ডাও ল্যাঙ্গুয়েজটা নাই বানাবে বললাম, কথা বলতে দেখেছি। ওটা শুধু বাজার করার জন্য নয়, তাদের আস্থা ফিরে এসেছিল সে কারণে। তাই এই আস্থার সংকট থাকলে দেশের জন্য খুব ভয়াবহ পরিস্থিতি হয়। এই আস্থার সংকটের জন্য আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে গিয়েছে। যেমন ওনারা
একটা ভূ রাজনৈতিক দিক দিয়ে একটা বাণিজ্য চুক্তি করে গিয়েছে। এই বাণিজ্য চুক্তি এটা সিকিউরিটির একটা অংশ, ভূ রাজনীতির অংশ থেকে বাণিজ্য চুক্তি করে গেছে। এই বাণিজ্য চুক্তিতে উনি ইউএসএর সাথে 14টা প্লেন নিতে হবে। যখন আমার দেশের এয়ারপোর্ট আগুনে পুড়ে যাচ্ছে, ঠিক ওই সময়ে উনি 14টা প্লেন মানে ওই চুক্তির ভিতরে আছে, হ্যাঁ, যেটাকে আমরা মানে স্পষ্টভাবে এটা কি বলা হয়েছে, এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড। এবং এটার সঙ্গে আমাদের সম্পর্ক শুল্ক তো আছে। আমাদের নতুন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ক্ষমতায় আসলেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে একটা চিঠি দিয়েছেন দিয়ে সম্বর্ধনা জানিয়ে, ওয়েলকাম লেটার দিয়ে। ওইখানেও কিন্তু উল্লেখ আছে যে বাণিজ্য চুক্তিটা মনে রাখবে, ঠিক আছে। তো এটা কিন্তু এখন আমি আসি, প্রথম দিকে ইন্টারিম গভর্নমেন্ট তারা ছিল, থাকার কথা 3 মাস, দেওয়ার কথা ইলেকশন ছিলেন 18 মাস। দেন নোয়িং ফুললি ওয়েল, আপুর সঙ্গে একটু আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, আসিফ নজরুল সাহেব ক্ষমতা ছাড়া 2 মাস আগে একটা বাসা ভাড়া নিয়েছেন, নোয়িং ফুললি ওয়েল যে উনি এই চেয়ারে থাকবেন না। ভাড়া না, এটা ইউনিভার্সিটির একটা কোয়ার্টার বরাদ্দ নিয়েছেন 2 মাস আগে। সো উনি এটুকু জানতেন যে 2 মাস পরে কিন্তু এখানে থাকবেন না। তাই উপদেষ্টা তো সবাই জানতেন যে ইলেকশন হওয়ার পর ওরা থাকবেন না। 12 তারিখে যখন ইলেকশন হয়েছে, 9 তারিখে কেন এই চুক্তিটা হলো, এটা বড় রহস্যজনক। এটা ভূ রাজনীতির অংশ। পৃথিবীতে কেউ কোথাও যে ভূ রাজনীতির জন্য এই চুক্তির সাথে আমাদের নিরাপত্তা ইস্যুর কোনো সম্পর্ক দেখছেন? অবশ্যই আছে। দা অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভূ রাজনীতি খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। তা আমাদের যে বর্তমান যে আনরেস্ট চলছে যুদ্ধক্ষেত্রে, এই আনরেস্টের সাথে এই জিনিসপত্রগুলো মানে এই গভর্নমেন্টগুলো সবকিছু জড়িত। এখন আমাদের এখানে যে আমাদের এখানে যে স্পষ্ট জিনিস বলা হচ্ছে যে এয়ারপোর্টে রেড অ্যালার্ট আছে। এয়ারপোর্টে রেড অ্যালার্ট এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। কোনো দেশ নিশ্চয়ই তার ইনভেস্টররা এখন আসবে না। জি আপা, আপনাকে দিয়ে শেষ করবো, 1 মিনিটে আছে, যে এই যে এত গালমন্দ করা হচ্ছে ডক্টর ইউনূসকে বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সাথে, মানে এটা কেউ বলছে না যেটা আমাদের স্বার্থে, এবং সম্পূর্ণভাবে একটি দফাও নাকি নাই যে আমাদের স্বার্থে এখানে করা আছে। তাহলে এই ধরনের একটা চুক্তি বিএনপি এটাকে কিভাবে দেখবে? ট্রাম্প তো একটা ইঙ্গিত দিয়েছে। আমি এটা বলতে চাই, বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে গেলেন তখন যেটা জানতে পেরেছেন, হয়তোবা বিএনপি আজ করতে পারলেও যেদিন চুক্তিটা হয়েছে সেদিন কিছু করার ছিল না। এমন একটা সময় যেটাকে বলে বাংলায় মরার উপর খাড়ার ঘা। সামনে নির্বাচন 3 দিন পর, এবং 3 দিন আগে এরকম একটা চুক্তি হলো। এবং কার সাথে? যে রাষ্ট্র পৃথিবীর মুরল, যে রাষ্ট্র পৃথিবী নিয়ে অনেক কিছু করছে, ধরাকে সরাগান সবসময় করে। তো সেই জায়গায় বিএনপি আমার মনে হয় খুব ঠান্ডা মাথায় এখানে খেলতে হবে। আমি বলি যে মাঝে মাঝে গরিবের সুন্দরী কন্যা হচ্ছে বাংলাদেশ। সেটাকে চলতে গেলে, সুন্দরী কন্যার চলতে গেলে তাকে কৌশলের অবলম্বন করতে হবে। এখন কৌশল কি হবে সেটা সময় বলে দেবে। ধন্যবাদ আবার, সময় বলে দেবে। আমরা সেটা দেখতে চাই, দেশের স্বার্থে হোক সবকিছুই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা ছিলেন, শুনেছেন এবং শুনবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।